যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইস্টবেঙ্গল কি এই ট্রান্সফার উইন্ডোতে নতুন কোনো প্লেয়ার আনবে? বিষয়টা হচ্ছে ইস্টবেঙ্গল দল এই ট্রান্সফার উইন্ডোতে প্রচুর প্লেয়ার কিন্তু ছেড়ে দিচ্ছে তাদের দল থেকে। তার মানে ইস্টবেঙ্গলকে কিন্তু নতুন প্লেয়ার আনতে হবে। সেক্ষেত্রে বিদেশি প্লেয়ারের ওপর কিন্তু ইস্টবেঙ্গলের মূল ফোকাসটা থাকবে, কারণ ইন্ডিয়ান যেসব প্লেয়ার ইস্টবেঙ্গল দলে খেলছে তারা কিন্তু খুব একটা খারাপ প্লেয়ার নয়। যদি দেখা যায় যে মিডফিল্ড পজিশানে জিকসান সিং, সৌভিক চক্রবর্তী এরা কিন্তু ধারাবাহিকভাবে ভালো ফুটবল খেলেছে এবং কিছু কিছু জায়গায় এদের প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো যদি তারা তাদের শুধরে নিতে পারে তাহলে কিন্তু এরা মিডফিল্ড পজিশানে ইস্টবেঙ্গলের একটা ভালো প্লেয়ার হিসেবে কিন্তু উঠে আসবে। তাই মিডফিল্ড পজিশানে এই জিকসান সিং, সৌভিক চক্রবর্তী তো থাকবেই, তার সাথে সাথে ইন্ডিয়ান আরও কয়েকটা প্লেয়ার যদি ইস্টবেঙ্গল তাদের দলে অ্যাড করতে পারে তাহলে ইস্টবেঙ্গলের জন্য ভালো হবে। তার কারণ হচ্ছে এই বছর ইস্টবেঙ্গল কাঠ সমস্যা এবং চোট সমস্যার জন্য বেশিরভাগ প্লেয়ারকেই কিন্তু মাঠে নামাতে সবসময় পারিনি। কিছু কিছু ম্যাচে দেখা গেছে যে ইস্টবেঙ্গল দলের মাঝমাঠ তৈরি করতে কিন্তু হিমশিম খেতে হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের সবার আগে দরকার মিডফিল্ড পজিশানে ইন্ডিয়ান দুখানা আরও ভালো প্লেয়ার আনা, কারণ বিদেশি প্লেয়ার তো অবশ্যই আসবে। বিদেশি প্লেয়ারদের মধ্যে যেমন সাউল ক্রেসপো মিডফিল্ড পজিশানে খেলে, এই সাউল ক্রেসপোকে সম্ভবত ইস্টবেঙ্গল দল ছেড়ে দেবে, এর পরিবর্তে একটা ভালো মিডফিল্ড পজিশানে বিদেশি প্লেয়ারকে আনার চেষ্টা করছে ইস্টবেঙ্গল দল। তার ফলে মিডফিল্ড পজিশানটা কিন্তু অনেক বেশি শক্তিশালী হবে। তাই ইস্টবেঙ্গলকে সবার আগে যে জিনিসটার উপর ফোকাস করতে হবে, মিডফিল্ড পজিশানে ইন্ডিয়ান ভালো দুটো দেশি প্লেয়ার আনতে হবে, যাতে করে মিডফিল্ড পজিশানটা ইস্টবেঙ্গলের সবসময় ব্যাকআপ অপশান রেডি থাকে। আমরা দেখলাম যে সাউল ক্রেসপো যখন চোট হয়ে যায়, মাদি তালাল যখন চোট হয়ে যায়, তারপরে ইস্টবেঙ্গলের মাঝমাঠে প্লেয়ারের সংখ্যা কিন্তু সেই অর্থে ছিল না। সৌভিক চক্রবর্তী, জিকসান সিং চেষ্টা করেছিল ভালো ফুটবল খেলার, কিন্তু তারা কখনো কখনো ভালো করেছে, কখনো কখনো করেনি। যদি আরও একটা দুটো অপশান থাকতো তাহলে কিন্তু মিডফিল্ড পজিশানে এই ইস্টবেঙ্গল দল কিন্তু ডমিনেট করতে পারত। সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলকে আরও একটা থেকে দুটো প্লেয়ার আনতেই হবে এই ট্রান্সফার উইন্ডোতে। এছাড়া যদি দেখা যায় ইস্টবেঙ্গলের সেন্টার ব্যাক পজিশানে কিন্তু এবছর অনেক প্লেয়ারকে ইস্টবেঙ্গল ছেড়ে দিয়ে চলেছে, বিশেষ করে হেক্টর উইস্তে, হিজাজি মাহের, এই দুটো প্লেয়ারকে ইস্টবেঙ্গল ছেড়ে দিচ্ছেই। ইস্টবেঙ্গলের কাছে লালচুং লুঙ্গা আছে, আনোয়ার আলী আছে। এর সাথে সাথে ইস্টবেঙ্গল যদি তাদের দলে বিদেশি দুখানা ভালো সেন্টার ব্যাক নিয়ে আসতে পারে, আর একটা যদি ইন্ডিয়ান কোনো সেন্টার ব্যাককে তারা ইয়াং ট্যালেন্টেড সেন্টার ব্যাককে আনতে পারে, তাহলে কিন্তু ইস্টবেঙ্গল দল কিন্তু সেন্টার ব্যাক পজিশানটাও শক্তিশালী করতে পারবে। ইস্টবেঙ্গল দলে এই সেন্টার ব্যাক পজিশানে আরও তিনটে প্লেয়ারকে দরকার আছে, কারণ লালচুং লুঙ্গা সবসময় সে কিন্তু ভালো ফুটবল খেলে না। কিছু কিছু জায়গায় লালচুং লুঙ্গা ভালো খেলে এবং অফেন্সিভলি সে ভালো কন্ট্রিবিউশন করতে জানে, গোল করতে পারে। সেই জন্য লালচুং লুঙ্গার পারফরমেন্সটা ইস্টবেঙ্গলের কাছে একটা গুরুত্বপূর্ণ হয়ে থাকে। কিন্তু লালচুং লুঙ্গাকে সবসময় ইউজ করতে এই অস্কার বুজংও চাইবে না, কারণ লালচুং লুঙ্গার একটা সমস্যা আছে যে প্রতি ম্যাচে ইয়েলো কার্ড খাওয়ার সমস্যা। যখন ইয়েলো কার্ড এই লালচুং লুঙ্গা খায় তখন কিন্তু এই লালচুং লুঙ্গাকে তুলে নিতে হবে, কারণ 10 মিনিটের মধ্যেই সে রেডও কার্ড খেয়ে যেতে পারে, কারণ তার ওই সেন্সটা কাজ করে না যে কখন ট্যাকেল করা উচিত আর কখন ট্যাকেল করা উচিত নয়। তার ফলে ইস্টবেঙ্গল দল 10 জনে পরিণত হয়ে যায়। একটা দল যখন 10 জনে পরিণত হয়ে যায় তখন কিন্তু ফুটবল খেলার যে মেন্টালিটিটা সেটাই নষ্ট হয়ে যায়, কারণ অপোনেন্ট টিম 11 জন আর তুমি 10 জন। কোচের যে গেম প্ল্যান, সেই গেম প্ল্যানটা সঙ্গে সঙ্গে পরিবর্তন করে ফেলতে হয়। তার ফলে
সেই দলের পক্ষে ম্যাচ জেতা সম্ভব হয় না। তাই লালচুং নোংগার ব্যাকআপ প্লেয়ার হিসেবে আরেকটা প্লেয়ার আনতে হবে এবং দুখানা বিদেশি প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গলকে ডিফেন্স পজিশানে আনতে হবে। তাহলে ইস্টবেঙ্গলের সেন্টার ব্যাক পজিশানটা কমপ্লিট হলো। এবারে যদি ইস্টবেঙ্গল আরেকটা লেফট ব্যাক পজিশানে প্লেয়ার আনতে পারে ভালো হয়, কারণ লেফট ব্যাক পজিশানে ইস্টবেঙ্গলের কিন্তু সেই অর্থে ভালো প্লেয়ার নেই। সেই জায়গায় দাঁড়িয়ে লেফট ব্যাক পজিশানে অবশ্যই একখানা ইস্টবেঙ্গলকে ভালো লেফট ব্যাক আনতে হবে। সেটা দেখা যাক কাকে ইস্টবেঙ্গল তাদের দলে আনবে। অবশ্যই ইস্টবেঙ্গল এই ট্রান্সফার উইন্ডোতে একটা লেফট ব্যাক আনার আপ্রাণ চেষ্টা করবে। এছাড়া ইস্টবেঙ্গলের সেন্টার ফরওয়ার্ড পজিশানে যদি দেখা যায় যে এই দিমিত্রিয়াস ডায়মন্ডটাকোস বলে প্লেয়ারটা ভালো পারফরমেন্স করতে পারছে না এবং কোচেরও পছন্দ নয়, তাহলে কিন্তু সুপার কাপের পরে এই দিমিত্রিয়াস ডায়মন্ডটাকোসকে ইস্টবেঙ্গল ছেড়ে দিতে পারে। এর পরবর্তী প্লেয়ার হিসেবে কিন্তু অন্য কোনো প্লেয়ারকে তারা তাদের দলে আনতে পারে, কারণ দিমিত্রিয়াস ডায়মন্ডটাকোসের একটা প্রবলেম আছে, তার মধ্যে অত্যন্ত একটা অ্যাগ্রেসিভ মানসিকতা আছে। এটা একটা স্ট্রাইকারের কাছে থাকাটা অত্যন্ত পজিটিভ দিক, কিন্তু সে যেটা করে থাকে যে সে একটা সেলফিশ টাইপের প্লেয়ার। সে অপরকে গোল করতে দিতে চায় না, অপর সেন্টার ফরওয়ার্ডের সঙ্গে তার একটা মানসিক মেলবন্ধনের অভাব থাকে এবং সব সময় কিন্তু চায় সে নিজে গোল করতে। এটা সেন্টার ফরওয়ার্ডের গুণ, কিন্তু সেন্টার ফরওয়ার্ডকে তো গোলটা করতে হবে। দিমিত্রিয়াস ডায়মন্ডটাকোস কি ধারাবাহিকভাবে ইস্টবেঙ্গলের হয়ে গোল করছে? এটা তো বলা যাবে না। সেই জায়গায় দাঁড়িয়ে এই দিমিত্রিয়াস ডায়মন্ডটাকোসকে ছেড়ে দেওয়াটা ইস্টবেঙ্গলের কিন্তু মঙ্গলই হবে, যদি না সুপার কাপে ভালো খেলতে পারে। তাই সুপার কাপ অবধি ইস্টবেঙ্গল কিন্তু এই দিমিত্রিয়াস ডায়মন্ডটাকোসকে পুরো ফ্রি হ্যান্ড দিয়ে রেখেছে যে তুমি ভালো ফুটবল খেলে ইস্টবেঙ্গলকে জেতাও, তাহলে কিন্তু আমরা তোমার বিষয়টা নিয়ে চিন্তা করব, না হলে কিন্তু তোমাকে আমরা ছেড়ে দেবো। এই মেন্টালিটি নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল চলছে দিমিত্রিয়াস ডায়মন্ডটাকোসের বেলায়। এছাড়া যদি বলা যায় রিচার্ড সেলিসকে কিন্তু ইস্টবেঙ্গলের অবধারিতভাবে ছেড়ে দেওয়া উচিত। রিচার্ড সেলিসের মধ্যে সেই কোয়ালিটি নেই যে কিনা ইস্টবেঙ্গলকে গোল করে এগিয়ে দেবে। একজন উইঙ্গার প্লেয়ার মডার্ন ডে ফুটবলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেন্টার ফরওয়ার্ড জানা ভূমিকা পালন করে, কিন্তু উইঙ্গার প্লেয়াররা কিন্তু তার ডবল ভূমিকা পালন করে থাকে। আলাদিন আজুরি দুর্দান্ত ফর্মে কিন্তু খেলেছে, আজকের সুপার সিক্সে আলাদিন আজুরি কিন্তু তুলতে সক্ষম হয়েছে। এছাড়া যদি দেখা যায় ডুরান কাপে কিন্তু আলাদিন আজুরি এই নর্থ ইস্ট দলটাকে চ্যাম্পিয়ন করার মুখ্য কারিগর ছিল। তাই আলাদিন আজুরি কিন্তু টপ স্কোরারের সাথে সাথে বেশ কিছু ভালো জায়গায় কিন্তু পারফরমেন্স করে দেখিয়েছে। তাই আলাদিন আজুরির গোল স্কোরারের সাথে সাথে তার পারফরমেন্সটাকে কিন্তু সবাই সম্মান করছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই রিচার্ড সেলিস কিন্তু তার ধারে কাছে আসছে না। তাই উইঙ্গার পজিশনে যদি ভালো প্লেয়ার ইস্টবেঙ্গল আনতে পারে তাহলে কিন্তু ভালো হবে, না হলে এই রিচার্ড সেলিসকে ছেড়ে দিয়ে অন্য কোনো প্লেয়ারকে ইস্টবেঙ্গল আনার দিকে মনোনিবেশ করুক, এটা ইস্টবেঙ্গলের জন্য মঙ্গল হবে। এছাড়া যদি দেখা যায় ইস্টবেঙ্গলে মেসি বাউলির পারফরমেন্স, আমার মনে হয় যে কিছু কিছু জায়গায় ভালো পারফরমেন্স করেছে মেসি বাউলি, কারণ মেসি বাউলি দুর্দান্ত কিছু ফিনিশ করে দেখিয়েছে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে এসে। কিন্তু মেসি বাউলিকে কি নিয়ে ইস্টবেঙ্গল লং টার্ম ভাবছে, এটাও একটা কিন্তু দেখার বিষয়, কারণ মেসি বাউলি মাত্র 2-4টে ম্যাচ ভালো খেলেছে। তাই এই প্লেয়ারটাকে যদি লং টার্মের জন্য সই করায় তো কি হিসেবে সই করাবে ইস্টবেঙ্গল, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকবে। কারণ আমরা আগেও দেখেছিলাম এই ইস্টবেঙ্গল দল যখন ক্লেটন সিলভাকে সই করিয়েছিল তখন কিন্তু ক্লেটন সিলভা অত্যন্ত ভালো ফুটবল খেলে ইস্টবেঙ্গলকে সুপার কাপ জিতিয়েছিল এবং তার সাথে সাথে এই ক্লেটন সিলভা কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করছিল। কিন্তু ক্লেটন সিলভার একটা বয়স হয়েছিল, মেসি বাউলির ক্ষেত্রে সেই জিনিসটা খাটছে না। তবে মেসি বাউলি যে ধারাবাহিকভাবে ভালো খেলবে এটা আগে মেসি বাউলিকে প্রমাণ করতে হবে, তবেই কিন্তু ইস্টবেঙ্গল এই মেসি বাউলিকে ধরে রাখার চেষ্টা করবে। না হলে কিন্তু ইস্টবেঙ্গল
নতুন সেন্টার ফরওয়ার্ডের দিকেই যাবে। তাই সব দিক বিচার করে ইস্টবেঙ্গল এই আইএসএলে প্রচুর প্লেয়ারকে ছাড়বে এবং প্রচুর প্লেয়ারকে কিন্তু তাদের দলে আনার কথা চিন্তাভাবনা করছে। দেখা যাক এবারে ইস্টবেঙ্গল দলটা কেমন হয়। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন।